সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিডনি রোগের চিকিৎসাসমূহ। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, কিডনিতে সাধারণত কোন রোগগুলো সবচাইতে বেশি হয়? কিডনি তো অনেক রোগী হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে কমন আমরা যেগুলো ডিল করি সেটা হলো দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা সিকেডি, তাছাড়া আকস্মিক কিডনি রোগ, তাছাড়া মূত্রতন্ত্রের প্রদাহ, পাথরজনিত কিডনি রোগ, ডায়াবেটিস জনিত, উচ্চ রক্তচাপ জনিত, ওবেস বা বেশি মোটা যারা হয়ে যায় তাদের রোগ সম্পর্কিত অনেক রোগ নিয়ে আমাদের নানাবিধ রোগ নিয়ে আসে। আচ্ছা, যেহেতু নানাবিধ অনেক ধরনের রোগ নিয়ে আমরা আলোচনা করি এবং আপনার সাথেও অনেক ধরনের অসুখ নিয়ে আমরা কথা বলেছি, তবে আজকে কথা বলতে চাইবো যে দীর্ঘমেয়াদী যে কিডনি বিকল সমস্যা বা যেটিকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি বলি সেটি সম্পর্কে, যে এর যে চিকিৎসা এটি তো ভ্যারাইটিস অফ ট্রিটমেন্ট রয়েছে, তো ডিটেইলে যদি স্যার একটু জানাতেন। আসলে দীর্ঘস্থায়ী কিডনি রোগটা আমরা বলি যে কোনো কারণেই, অনেকগুলো কারণ আছে সেটা আমরা বলবো। তো যদি কিডনি আক্রান্ত হয় এবং কিডনির ক্ষমতা যদি আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা যদি 3 মাসের বেশিকাল স্থায়ী থাকে তাহলে এটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ আমরা বলে থাকি, যে এটা অনেক দিন ধরেই আছে। আর এটা নেচার হলো এই যে বিভিন্ন যে কারণ আছে সে কারণে কিডনির দুইটা কিডনিতে প্রায় গড়ে 24 লক্ষ ছাঁকনি আছে। সেই ছাঁকনিগুলো আক্রান্ত হয়, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যে ছাঁকনিটা নষ্ট হয়ে যায় ওটা আর ফিরে আসে না। তো সেই জন্য এটাকে ক্রনিক বলা হয় এবং এটা আস্তে আস্তে 5টা ধাপে খারাপের দিকে যায়। তো সবারই প্রশ্ন থাকে যে কেন হয় এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ, এবার তার পরিণতি কী, এগুলো নিয়ে। তো যদি কারণ যদি বলি তাহলে প্রধান যে কারণগুলো সেগুলো দেখি যে একটা হলো ডায়াবেটিস, যেটা আমাদের খুবই কমন আমাদের দেশে, যেটা আগে আমরা বলতাম যে 50 লক্ষ লোকের আছে, তারপরে 60-80, এখন মানে 1,10,00,000 এবং এটা আর কিছুদিনের মধ্যে 1,30,00,000 এরকম বেড়ে যাচ্ছে। দ্বিতীয় কারণটা হলো উচ্চ রক্তচাপ। এর পরের যে কারণ সেটা হলো নেফ্রাইটিস, কিডনির বিভিন্ন কারণে কিডনির যে ছাঁকনিগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের প্রদাহ হয়ে থাকে। তো এই যে 3টা রোগ বললাম, দেখেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই 3টার মধ্যে দুটো যে প্রধান কারণ, এই দুটো কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। এর পরের যে কারণগুলো সেগুলোও লাইফস্টাইলের সাথে বেশি জড়িত। যেমন যারা ধূমপান করে এদের কিডনি রোগ বেশি হয়, যাদের ওজন বেশি, অলস জীবনযাপন করে তাদের কিডনি রোগ বেশি হয়, ওবেসিটি রিলেটেড কিডনি রোগ। আবার কিছু রোগ আছে, যেমন আমরা কথায় কথায় কোনো বিষ ব্যথা হলো, জয়েন্টে ব্যথা হলো, মাথা ব্যথা হচ্ছে, এই দোকান থেকে ওষুধ এনে এনে খাচ্ছি অনেক পাওয়ারফুল ব্যথার ওষুধ। তো যদি দীর্ঘদিন যদি ব্যথার ওষুধ খায় তাহলেও কিন্তু আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায় ব্যথার ওষুধের জন্য। আবার অনেকের আছে যে বারে বারেই মূত্রতন্ত্রের প্রদাহ হয়, আবার কারো বারে বারে কিডনিতে পাথর হয়। এই মূত্রতন্ত্রের পাথর বা প্রদাহ এই সমস্ত কারণেও কিডনি রোগ হতে পারে। তাছাড়া বংশগত কিডনি রোগ আছে। এরকম অনেকগুলো কারণে কিডনি রোগ হয়, কিন্তু বেশিরভাগ কিডনি রোগী দেখা যায় যে আমাদের যে দৈনন্দিন লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সাথে জড়িত। এবং কিডনি রোগটা ধরেন একবার শুরু হলো, এটা কিন্তু একদম মাসের পর মাস, বছরের পর বছর ধরে ধীরে 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 ক্ষয় হতে থাকে এবং ছাঁকনিগুলো বিনষ্ট হয়ে যায়। যে ছাঁকনিগুলো বিনষ্ট হলো ওগুলো আর ভালো হয় না। কিন্তু এর বিপরীতে যদি আমরা বলি যে আরেকটা আছে আকস্মিক কিডনি বিকল, সেটা হলো যে অনেক কারণে, যে আগে বলছে ডায়রিয়া, বমি, বিভিন্ন কারণে হঠাৎ করেই কিডনি খারাপ হয় এবং তাৎক্ষণিক চিকিৎসা দিলে ওটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগের ক্ষেত্রে এই যে খারাপ যেগুলো হচ্ছে, যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে, ওইটুকু ভালো হয় না। তবে যদি যেমন এটাকে কিডনির কতটা ক্ষতি হইল সেটার উপর নির্ভর করে এটাকে 5টা ধাপে ভাগ করা হয়। অর্থাৎ শুরুতে হলো 1 নম্বর ধাপ, একদম যখন কিডনি ক্ষয় হতে হতে তার 15 ভাগের চেয়ে বেশি বেঁচে আছে, অর্থাৎ 85 ভাগের বেশি জন ক্ষয় হয়ে যায়,
তখন সেটাকে আমরা বলি যে এটা হলো পঞ্চম ধাপ। এবং যখন এই ক্ষয়টা হতে হতে মাত্র 5 ভাগ থাকে আর বাকি সব 95 ভাগ নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি এন্ড স্টেজ রেনাল ফেলিওর। তখন বেঁচে থাকার জন্য একমাত্র ডায়ালাইসিস অথবা কিডনির সংযোজন ছাড়া আর কোনো পথ থাকে না। তো এর আগে এই যে 5টা ধাপ আছে, 1, 2, 3, 4, এমনকি 5এর ধাপে আমরা যদি এই রোগগুলো শনাক্ত করা যায় তাহলে কিন্তু আমরা চিকিৎসা করে অনেক ক্ষেত্রেই দেখা যায় একদম প্রাথমিক অবস্থায় হলে কিউর করা যায়, ভালো করে ফেলা যায়। যদি মাঝপথে থাকে তাহলে থামিয়ে রাখা যায়। কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 2 নম্বর অথবা 4 নম্বর থেকে 3 নম্বর ধাপে ফিরিয়ে আনা যায়। এবং যে ক্ষেত্রে কোনো ক্রমে ফিরিয়ে আনা যায় না সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা করে যে গতিতে খারাপ হচ্ছে সেই গতিটাকে একদম স্লো করে দেওয়া যায়, তাহলে অনেক দিন সেই কিডনি নিয়ে বেঁচে থাকতে পারে। সেই জন্যই আমরা যদি একদম প্রাথমিক অবস্থায় কিডনি রোগ যে তার হয়েছে সেটা যদি শনাক্ত করা যায় এবং কেন হয়েছে সে কারণ যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু চিকিৎসা করে তাকে বহুদিন তাকে ভালো করে রাখা যায়। কারণ আমরা দেখি যে কিডনি যদি একদম নষ্ট হয়ে যায়, ডায়ালাইজ যখন করতে হয় এত ব্যয়বহুল যে এটার শতকরা 10 ভাগ মানে এদেশের লোক চিকিৎসা করতে পারে না। অথচ যদি আমরা প্রাথমিক অবস্থায় এটাকে শনাক্ত করে আমরা চিকিৎসা দিতে পারি তাহলে 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে রোগ প্রতিরোধ করা যায়, কিডনি বিকল প্রতিরোধ করা যায়। সেই জন্যই এই কিডনি রোগ মানে প্রাথমিক অবস্থায় মানে রোগটা ডায়াগনোসিস করা খুবই ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া যে কারণে কিডনি রোগ হয় সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। সেগুলো জেনে আমরা যদি সেগুলো হেলদি লাইফস্টাইল যদি আমরা আগে থেকেই চর্চা করতে পারি, আমাদের একদম বাচ্চা বয়স থেকে যদি তাদের ট্রেনিং দিতে পারি, শেখাতে পারি স্কুল কলেজে, তাহলে দেখা যাবে যে আমরা 50 থেকে 60 ভাগ ক্ষেত্রে যেটা আমরা 10 ভাগ চিকিৎসা করতে পারি না সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। স্যার, সিকেডি ডেভেলপ করেই যায়, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আর্লি স্টেজে একরকম লাইফস্টাইল হবে এবং সেটি যদি একদম লেট স্টেজ বা লাস্ট স্টেজ হয় তখন এক ধরনের চিকিৎসা পন্থা রয়েছে। তো যেহেতু কিডনি রোগের চিকিৎসা নিয়ে কথা বলছি, তো এই স্টেজের চিকিৎসাগুলো একটু জানাবেন যে কখন কি করতে হবে। আসলে স্টেজ 1 হলো যে যদি দেখা যায় প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে বা আমিষ যাচ্ছে অথবা আলট্রাসাউন্ড করে দেখলাম যে কিডনির ড্যামেজ, বা 2তেও তাই। যদি 1 থাকে 90 ভাগের চেয়ে বেশি কাজ করে তখন আমরা 1 বলি। যদি 60-এর উপরে কাজ করে 90 থেকে 60 পর্যন্ত তাহলে আমরা গ্রসলি বলি এটা 2। আর যদি দেখা যায় যে 30 থেকে 59 3, এবং যদি দেখা যায় যে 15 থেকে 29 ভাগ কাজ করে তাহলে স্টেজ 4 বলি। আর তার চেয়ে কম যদি কাজ করে তাহলে বলি স্টেজ 5। এটা সাধারণ মানুষের আমাদের দর্শকদের জানার জন্য যে আমরা স্টেজগুলো বলি। তো 1 নম্বর 2 নম্বর স্টেজে যদি ডিটেকশন, এই ক্ষেত্রে শুধু আমরা যে কারণ হয়েছে কারণের চিকিৎসা করি। যদি দেখা যায় যে নেফ্রাইটিসের কারণে প্রোটিন যাচ্ছে তাহলে আমরা বায়োপসি করে তার যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে পারি তাহলে দেখা যায় যে একদম নেফ্রাইটিস কিউর করা যায়। অনেক ক্ষেত্রে এটাকে দমন করে রাখা যায়। যদি দেখা যায় স্টেজ 3-তে আসছে তখন কারণের চিকিৎসার সাথে আমরা তার কিছু খাবার দাবার সেগুলো আমরা রেগুলেট করি। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, সেগুলো একদম সুন্দরভাবে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। এবং সেই সাথে যাদের ডায়াবেটিস আছে এদের ক্ষেত্রে কিছু ওষুধ আছে, যেমন প্রেশারের ওষুধ যেগুলো এসি ইনহিবিটর ARB, সেগুলো আমরা দেই যাতে করে যাতে যদি প্রোটিন যায় সেটার জন্য থামিয়ে দেওয়া যেতে পারে এবং তাহলে তার কিডনিটা বহুদিন তাদের ভালো থাকবে। এবং যদি প্রেশার যদি একদম কন্ট্রোলে রাখতে পারি, যেমন 130-এর নিচে যদি সিস্টোলিক রাখতে পারি তাহলে দেখা যেতে পারে যে তার কিডনিও যাদের প্রেশার আছে তাদের কিডনিকে রক্ষা করা যেতে পারে। যদি স্টেজ একদম 4-এ চলে যায়, 5-এ চলে যায় তখন কিন্তু আমরা এই যে নিয়মগুলো, এবং এই নিয়মের সাথে কিন্তু খাবার দাবারের কতগুলো উপদেশ থাকে। বিশেষ করে যে মাছ মাংস যদি বেশি খাওয়া হয় তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে কিডনি একটু দ্রুত খারাপ হতে পারে, সেগুলো আমরা লিমিট করে দেই। আবার যদি মাছ মাংস লিমিট করতে গেলে দেখা যায় অনেকে কী করে তারা একদম মাছ মাংস খাওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ম্যালনিউট্রিশনে সাফার করবে আবার। কাজেই এদের কতটুক খেতে হবে আমরা একটু লিখে দিই, একদম যে লিখে দেওয়া উচিত প্রত্যেকে, যে লিখে সাধারণত আমাদের নেফ্রোলজিস্টটা দিয়ে দেয় যে এতটুকু পরিমাণ আপনারা মাছ মাংস খাবেন। তারপরে লবণ, বেশি লবণ খাওয়া যাবে না, চর্বিযুক্ত খাবার, কোলেস্টেরলযুক্ত এগুলো খাওয়া যাবে না। তারপরে পটাশিয়াম অনেকের বেড়ে যায়, তখন যেগুলোতে পটাশিয়াম আমরা বলে দিই এগুলো কম করে খেতে হবে। সেই শাকসবজি ফলমূল যেগুলোতে পটাশিয়াম বেশি আছে, আবার শাকসবজি থেকে পটাশিয়াম ছাড়ানোর কতগুলো উপায় আছে সেগুলো বলে দিবে। আবার কোনো ক্ষেত্রে ফসফরাস বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেগুলো খাবারের মধ্যে এগুলো অনেক খাবারে থাকে, সেগুলো আমরা লিস্ট করে দিয়ে দিই। তাহলে এগুলো যদি মেনে চলে এবং ডায়াবেটিস রক্তচাপ যদি কন্ট্রোল করে চলে তাহলে
এই কিডনি নিয়ে, এবং যারা 3 নাম্বার 4 নাম্বার ধাপে তারা অনেকদিন ভালো থাকে। একটু জানাবেন যে সব শেষ স্টেজে গেলে আসলে কি করণীয় আছে? এর পরের ধাপে যখন যায় তখন কিন্তু আমরা মানে 2, 3, 4 নাম্বার ধাপে যে লাইফস্টাইল যেগুলো বললাম এবং খাবার দাবারের যে নিয়মকানুন এগুলো তো মেনে চলতেই হবে। সেটা তখন আমরা নজর দিই আরও যে যখন মানে কিডনির ক্ষমতা কমে যায় অনেকগুলো জটিলতা হতে পারে। সেই জটিলতাগুলো যতটা কমিয়ে রাখা যায়, যেমন শরীরে অতিরিক্ত পানি জমে যেতে পারে, হার্টে পানি যেতে পারে, হার্ট ফেল করতে পারে, রক্ত শূন্যতা হয়ে যেতে পারে, তারপরে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড অনেক কিছুর উপাদানগুলো এলোমেলো হতে পারে। তো সেগুলো সব ঠিক করা তখন দায়িত্ব থাকে। পাশাপাশি হেলদি লাইফস্টাইল বলতে যেগুলো বোঝায়, অর্থাৎ খাবার দাবার, হেলদি খাবার, এক্সারসাইজ, যেগুলো এক্সারসাইজ, কোনো স্মোকিং না করা, এই জিনিসগুলোর প্রতি পাশাপাশি নজর দিতে হবে। কতটুকু পানি খেতে হবে সেগুলো লিমিট করে দেবে, এগুলো চলবে। এবং একটা কথা মনে রাখা দরকার, যেমন যখনই দেখা যায় যে স্টেজ 4 অর্থাৎ কিডনির ক্ষমতা 30 ভাগের নিচে চলে যায় তখন কিন্তু আমাদের খারাপের জন্য একটা প্রস্তুতি নিতে হয়। অর্থাৎ যে কোনো সময় তখন যেহেতু তার রিজার্ভ মানে 100 ভাগ থেকে কমে 30-এ চলে আসছে, তখন যদি তার হঠাৎ করে ডায়রিয়া হয়, বমি হয়, জ্বর হয়, ইনফেকশন হয়, হঠাৎ করে কিন্তু তার কিডনি শাটডাউন হয়ে যেতে পারে, তার ডায়ালাইসিসের প্রয়োজন পড়তে পারে, ইমার্জেন্সি ডায়ালাইসিস লাগতে পারে। সেই জন্য নিয়ম হলো তখন হাতে ডায়ালাইসিসের জন্য একটা ফিস্টুলা, যারা একটা পথ তৈরি করা, যারাকে এবি ফিস্টুলা বলা হয়, ছোট্ট একটা অপারেশন। কিন্তু এটা আমাদের দেশে এটা করে না। বিদেশে কিন্তু 95 ভাগ ক্ষেত্রে এগুলো করে রাখে আগে, যার জন্য হয়েছে যখনই খারাপ হয়ে যায় তার ডায়ালাইসিস সেন্টারে গেল, ডাক্তার বলে দিল তার চিকিৎসক যে এই সময় ডায়ালাইসিস করেন, তারা সুই ফুটিয়ে ডায়ালাইসিস করে বাড়ি চলে যাবে। কিন্তু এটা আমাদের না থাকাতে আমাদের কি করতে হয়, হসপিটালে ভর্তি করে তাদের দেখা যায় একদম এখানে হার্টের ভিতরে ক্যাথেটার দিয়ে তারপর তাকে ডায়ালাইসিস করতে হয়, এবং এই ক্যাথেটারগুলো রাখা যায় মাত্র কিছুদিন, এর মধ্যে তার ইনফেকশন হতে পারে, অনেক অ্যান্টিবায়োটিক খেতে হয়, গোসল করতে পারবে না এই সময়ে, অনেক জটিলতা এইটু কথা না শোনার জন্য। কিন্তু আমি মানে সেজন্য দর্শকদের আমি বারবার বলতে চাই এটা, যে ডাক্তার যখনই বলবে যে ফিস্টুলাটা করে রাখেন, এটা কোনো বোঝা না, এখানে কিছু লাগিয়ে দেওয়া হয় না, ছোট্ট একটা অপারেশন করে 2টা রক্তনালী শুধু সংযোগ করে দেওয়া হয়। এটুকু যদি করা থাকে তাহলে পরবর্তী যে কোনো বিপদের জন্য সে প্রস্তুত হয়ে রয়ে গেল। আরেকটা পদ্ধতি আছে, যদি কেউ যদি মনে করে বা তার চিকিৎসক যদি মনে করে যে না তার হিমোডায়ালাইসিস সে করবে না, সে পেটে একটা ডায়ালাইসিস করা যায়, যেটা ক্যাথেটার লাগিয়ে দিলে ঘরে বসে ডায়ালাইসিস করা, যেটা সিএপিডি, সেটাও সেটা আগে থেকেই তার চিকিৎসক উনি ঠিক করে রাখবেন কাকে সিএপিডি করবেন, কাকে হিমোডায়ালাইসিস করবেন। যার হিমোডায়ালাইসিস করবেন তাকে ফিস্টুলাটা করে রাখবে, আর যাকে সিএপিডি করবেন তাকে ক্লোজ ফলো আপে রাখবেন। যখন সিএপিডি তার করার প্রয়োজন পড়বে তার 15-20 দিন আগে সে ক্যাথেটার লাগিয়ে দিবেন, তারপর তার ডায়ালাইসিস ওইটাতে করা যাবে। তবে বেস্ট অপশন যখন কিডনি একদম ফেল হয়ে যায়, চিকিৎসা বেস্ট অপশন কিন্তু আমরা বলি যে কিডনি সংযোজন, যদি সংযোজন করা যায়। তবে সংযোজনের সমস্যা একটাই হলো যে এর জন্য একজন দাতা লাগে, একজনের কিডনি নিতে হবে। উন্নত দেশে তো যারা মৃত ব্যক্তি, যারা জীবিত অবস্থায় তারা তাদের কিডনি ডোনেট করে যায়। যদি কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে যদি তার মৃত্যু হয়, সে একজন 2টা কিডনি 2জনকে দিতে পারে, অন্যান্য অঙ্গ সবাই দিতে পারে। তো আমাদের দেশে কিন্তু মৃতদেহ থেকে 2টা মানে ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু এখনও অতটা প্রচলিত হয়নি বিদেশের মতো। আগামীতে হয়তো এটা প্রচলিত যখন হবে তাহলে কিডনির সংকট কিছুটা কমবে। তো সেই জন্য কিডনি পেতে অসুবিধা হয় বলেই, যদিও এটা খুবই ভালো উত্তম চিকিৎসা, আমাদের এখনও তুলনামূলকভাবে সেই তুলনায় সুযোগ কম, দাতার অভাবে। এবং আমাদের সেন্টার এখন দিন দিন বাড়তেছে, এবং আগামীতে আশা করি যে আমাদের ইয়াং জেনারেশন তারা এগিয়ে আসতেছে, তারা ট্রেনিং নিয়ে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য হয়তো অনেক সেন্টার গ্রো করবে, এবং সেই সাথে এই ট্রান্সপ্লান্টও ভবিষ্যতে আরো উন্নতি হবে। ব্যাপকভাবে আসলে আমরা রোগীদের এইভাবে সাহায্য করতে পারবো বলে আমরা আশা করি। স্যার, আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা, কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনটেন করে চলতে হয়। যখন আমরা জানি আমরা কিডনি ডিজিজে আক্রান্ত, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। এছাড়াও কিডনির বিভিন্ন স্টেজ রয়েছে, সেই স্টেজ অনুযায়ী এক এক পেশেন্টের খাবার বা এক এক স্টেজে খাবার এক এক রকম হয়ে থাকে। বিশেষ করে ডায়ালাইসিসে একরকম, কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একরকম হয়ে থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখে কিন্তু আমরা কিডনির ডায়েট কার ক্ষেত্রে কীরকম হবে সেটা ঠিক করে থাকি।
যখন কিডনির ব্যাপার চলে আসে তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়, কারণ কিডনি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনির কাজ কিন্তু আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, আমাদের শরীরে যে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, এছাড়া আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়া। কিডনির পেশেন্টের ডায়েট কিন্তু পেশেন্ট টু পেশেন্ট এক এক রকম হয়ে থাকে। আমি যদি ইন জেনারেল বলে থাকি সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আসলে সবার ক্ষেত্রেই মেনটেন করতে হয়। কিডনির পেশেন্টের জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাবারের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু তার মানে এই না যে আপনি মাছ, মাংস, দুধ, ডিম এগুলো একদম বন্ধ করে দিবেন। আমাদের দেশে দেখা যায় যখনই কিডনির কথা আমরা জেনে থাকি যে আমাদের রক্তে ক্রিয়েটিনের লেভেলটা বেশি, তখনই দেখা যায় আমরা অনেক খাবার বন্ধ করে দিই, যার ফলে অনেক পেশেন্টই কিন্তু অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের শিকার হয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন একটা লিমিটেড অ্যামাউন্টে থাকে, পার কেজি বডি ওয়েটে 0.6 থেকে 0.8 গ্রাম প্রোটিন দিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন খাদ্য তালিকায় রাখতে হবে, মাছ, মাংস, ডিম এগুলো। সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল বা ডালের তৈরি খাবার, বিচি বা বিচি জাতীয় খাবার, বাদাম এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পানি খেয়ে থাকেন, এটা কিন্তু করা যাবে না। পানির ক্ষেত্রে যেটা করতে হবে, কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু পানির রেস্ট্রিকশন থাকে, কারণ এটা হচ্ছে ইউরিনের ফ্রিকুয়েশন দেখে কিন্তু একজন ডক্টর ঠিক করে থাকে কার জন্য কতটুকু পানি হবে। তবে সেক্ষেত্রে দেখা যায় 1.5 থেকে 2 লিটারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, এবং সেটা আপনাকে 24 ঘন্টায় পানিটা পান করতে হবে। এবং আপনি যদি আদার্স কোনো লিকুইড খেয়ে থাকেন, চা, কফি, স্যুপ, সেটাও কিন্তু এটার মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে। এরপরে হচ্ছে কিডনির পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের যেহেতু কিডনি ফাংশনটা যখন প্রপারলি কাজ করে না, তখন এর ব্যালেন্সটাও প্রপারলি ব্লাড সুগারে কন্ট্রোল হয় না, তখন কিন্তু দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের অনেক নিয়ন্ত্রণ থাকে না। সেক্ষেত্রে অবশ্যই সোডিয়াম জাতীয় খাবার, বিশেষ করে লবণের বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। কাঁচা লবণটাকে এই সময় পরিহার করতে বলা হয়, রান্নায় টেস্ট অনুযায়ী পরিমিত লবণ সেক্ষেত্রে খেতে বলা হয়ে থাকে। এরপর যদি আসি পটাশিয়ামযুক্ত খাবার, অধিকাংশ কিডনি পেশেন্টেরই একটা ধারণা থাকে যে ফল বন্ধ করে দেন। কিডনির পেশেন্টরা কিন্তু ফল অবশ্যই খেতে পারবেন, সেটা অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে 80 থেকে 100 গ্রাম আমরা খেতে বলে থাকি পটাশিয়ামের রেঞ্জ দেখে। সেক্ষেত্রে কিডনির পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ফল হচ্ছে সবুজ আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা। অবশ্যই আপনাকে সাইট্রাস ফ্রুট বা টক ফল যেগুলো রয়েছে বা অধিক পটাশিয়ামযুক্ত খাবার, ডাবের পানি, কলা, এই জাতীয় ফ্রুটসগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি হচ্ছে হাই ফাইবার জাতীয় খাবারও কিন্তু কিডনির পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, কারণ এই খাবারগুলো কিডনিতে দেখা যায় যে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে। এরপরে অধিক আয়রনযুক্ত খাবারও কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু নিষেধ থাকে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে খেতে হবে আপনাকে খাবার। এরপরে হচ্ছে যদি আসি হচ্ছে কোন খাবারগুলো আপনি পরিহার করবেন কিডনি রোগের ক্ষেত্রে। কিডনি পেশেন্টদের কিন্তু সবজির ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন থাকে, বিশেষ করে পিউরিনযুক্ত খাবার, টমেটো, শসা, গাজর, পাট শাক, পুঁই শাক, পালং শাক বা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিহার করতে বলা হয়। কারণ কিডনি পেশেন্টদের কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, পেঁপে, করলা, এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। যদিও সব ধরনের সবজি খাওয়া যায় না, কিন্তু কিছু করার থাকে না, একটু রেস্ট্রিক্ট নিয়মকানুন মেনে চললে আপনার কিডনিটাকে অনেক বেশি দিন সুস্থ রাখা যাবে। এরপরে হচ্ছে অনেকেরই একটা ধারণা থাকে দুধ বা দুধের তৈরি খাবার খেতে পারবেন কিনা। সেক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে আপনার ক্যালসিয়াম, ফসফরাসের লেভেলটা কেমন আছে সেটা দেখে বা সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট দেখে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। এছাড়া সাগু কিডনি ফিল্ট্রেশনের জন্য অনেক ভালো, এবং অবশ্যই আপনাকে রেড মিট অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি এইভাবে একটু নিয়মকানুন মেনে চলেন, একজন কিডনির পেশেন্ট কিন্তু অনেক দিন সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন, এবং কিডনিটাকে ক্রিয়েটিনিন লেভেলটাকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতেও অনেক বেশি হেল্পফুল হবে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজ আমরা কথা বলেছি কিডনির চিকিৎসা সমূহ নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। সবশেষে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? আমি একটা তথ্য বারবারই দিই, আমাদের দেশে কিন্তু প্রায় 4 কোটি কিডনি রোগী আছে, এবং কিডনি বিকল হলে চিকিৎসা ব্যয় এত বেশি যে দেশে শতকরা 10 জন লোক তা চালিয়ে যেতে পারে না। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, আমরা হেলদি লাইফস্টাইল, অর্থাৎ আমরা যদি নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করি, আমরা যদি সুষম এবং পরিমিত খাবার খাই, আমাদের ওজন যদি নিয়ন্ত্রণে রাখি, আমাদের বদভ্যাস যেমন ধূমপান, মদ পান এগুলো যদি পরিত্যাগ করি, পর্যাপ্ত পরিমাণে যদি আমরা বিশুদ্ধ পানি পান করি এবং নিয়মিতভাবে যদি এই হেলদি লাইফস্টাইল মেনটেন করি, আমরা 50 থেকে 60 ক্ষেত্রে আমরা প্রতিরোধ করতে পারবো এই ভয়াবহ কিডনি বিকল। কাজে আমরা সবাই সচেতন হই
এবং আমাদের কিডনিকে রক্ষা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল কিডনি রোগের চিকিৎসা সমূহ নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দাঁত ভালো না থাকলে দাঁতের কারণে কিন্তু ঘা হতে পারে। এটা কিন্তু খুব বড় একটা ইস্যু, কারণ দাঁত যদি কোনো কারণে ভাঙা থাকে বা কোথাও যদি একটু চোখালো হয়ে থাকে, সেই অংশটা কিন্তু লেগে লেগে জিহ্বা বা গাল কেটে যায়, এবং এই কাটা ভাবটা যদি অনেক দিন থাকে সেখান থেকে কিন্তু ঘা হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।